যেকোনো কাজে সঠিক পরিকল্পনা দরকার। অনুষ্ঠানে বা আয়োজনে আমি কি মেনু করতে চাই, তার উপর আমি একটা লিস্ট করে নিই। এতে করে আমার কাজগুলো সহজ হয়ে যায়। যে কাজগুলো আগের দিন করে রাখলে তেমন কোনো সমস্যা হবে না। তো সেই কাজগুলো আমি আগের দিন করে রাখি। আর এভাবে লিস্ট করে যদি আপনি যেকোনো অনুষ্ঠান আ বা পার্টি করেন, এতে করে কিন্তু কাজটা খুব সহজ হয়, ইজি হয়। গ্রামে সাধারণত দেখা যায় যেকোনো অনুষ্ঠানে, আয়োজনে আপনার পাড়া প্রতিবেশী বা আত্মীয়স্বজন সবাই এসে হেল্প করে। কিন্তু আমরা যারা শহরে থাকি, শহরে কিন্তু এরকম সাহায্যকারী কোনো লোক থাকে না। হেল্পিং হ্যান্ড যাদের থাকে তাদের তো থাকে। আর যাদের হেল্পিং হ্যান্ড থাকে না, তাদের তো একাই কাজগুলো করতে হয়। আসসালামু আলাইকুম। আমি শিল্পী, শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতোই আরো একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার আজকের এই ভিডিওটা হচ্ছে গত শুক্রবারের। শুক্রবারে আমার বাসায় কিছু গেস্ট এসেছেন। বলতে পারেন একেবারেই নতুন গেস্ট। তো ওনাদের অনারেই হচ্ছে আমি কিছু আয়োজন করেছি। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে, যে আমি কিভাবে একা হাতে এত কিছুর আয়োজন করলাম। আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দরভাবে সঠিক সময়ে আমি করতে পেরেছি। আর এই যে যেটা শুরুতে বললাম, এজন্য হচ্ছে সঠিক পরিকল্পনা। কাজ যত কঠিনই হোক, সঠিকভাবে পরিকল্পনা করে যদি কাজ করা যায়, তাহলে কিন্তু সব কাজই খুব ইজি হয়ে যায়। তো বৃহস্পতিবার দিন রাতে আমি কিছু ডেজার্ট আইটেম তৈরি করে রেখেছি। কারণ এগুলো যদি আমি বৃহস্পতিবার দিন রাতে রেডি করি, তাহলে একদিকে হচ্ছে আমার শুক্রবারের কাজটাও কমে গেল, যেদিন মেহমান আসবে। আর আরেকদিকে হচ্ছে যে এই ডেজার্ট আইটেম গুলো সাধারণত ঠান্ডা খেতেই ভালো লাগে। ১ম এ আমি একটা কেকের ব্যাটার রেডি করে কেকের ব্যাটারটা ওভেনে দিয়ে আমি তালের পিঠা বানাবো। এজন্য সেই ব্যাটারটাও রেডি করে নিয়েছি। আর এই তালের পিঠার ব্যাটার রেডি করতে কিন্তু আমার কেকটা হয়ে গেছে। আর কেকটা হওয়ার পরে আমি কেকটা ওভেন থেকে বের করে এই তো চলে যাচ্ছি স্বপ্নে। আর স্বপ্ন থেকেও বাজার করে নিয়ে এলাম। তো সে স্বপ্ন থেকে বাজার করে এনে আর আপনাদের সঙ্গে বাজারগুলো শেয়ার করে নিই। স্বপ্নেই একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কারণ এত তাড়া ছিল। সবকিছু ভিডিও করা সম্ভব ছিল না। তো এই তো বৃহস্পতিবারের রাতের ভিডিও। আমি কিন্তু কিছু কাবাব বানিয়েও নিয়েছি। এতে করে আমার শুক্রবারের ঝামেলাটা অনেকটাই কমে গেছে। কাবাব বানিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে তালের পিঠা বানিয়ে নিচ্ছি। আর পাশের চুলায় আমি পায়েস রান্না করছি। আর কেকটা আমি ওভেন থেকে বের করে ঠান্ডা হওয়ার জন্য দিছি। আমি সব কাজ শেষ করে রাতের বেলা আরকি একদম নিরিবিলিতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তখন আরকি আমি কেকটা ডেকোরেশন করেছি। এখানে পিঠা বানানোর পরে যে তেলটা ছিল কড়াইর মধ্যে বাকি, তো ওই তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। আর তারপরেও আমাকে শুক্রবার দিন আরো কিছু পেঁয়াজ বেরেস্তা করতে হয়েছে। তারপরেও ভাবলাম যে এখানে যেহেতু এই চুলায় আমি পায়েস রান্না করছি, তো এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে রাখি। তাহলে শুক্রবার দিন ১ম এই আমি যে রান্নাটা করব, পেঁয়াজ বেরেস্তার প্রয়োজন হবে, এটা দিয়ে করে নিতে পারবো। এখন আমার পায়েসটাও রান্না করা হয়ে গেছে। এখন কিছুটা ঘি দিয়ে তারপর আমি পায়েসটা উঠিয়ে নিবো। মানে পায়েস রান্নার শেষের দিকে একটু ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। আর পায়েসটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। পায়েসটা খেয়ে সবাই অনেক প্রশংসা করেছেন। বলেছিলেন যে, "এই পায়েসটা একদম রেস্টুরেন্টের পায়েসের মতো হয়েছে।" তো এই যে এরকম দেখছেন, এটা কিন্তু পরে ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে। তো আমি এই অবস্থায় উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে ঠান্ডা করে আমি নেড়েচেড়ে ঠান্ডা করে তারপরে বাটিতে সার্ভ করে নিয়েছি। আমি সবসময় পায়েস রান্না করলে ঠান্ডা করে সাথে আমি বাটিতে সার্ভ করে নিই। বড় কোনো হাঁড়িতে রাখলে দেখা যায় যে এটা জমে যায়। তো ছোট বাটিতে সার্ভ করলে যার খাওয়ার ইচ্ছা হবে একটা করে বাটি নিলেই খাওয়া হবে। আর নষ্ট হওয়ার কোনো রকম চান্স থাকে না। আর এই তো সবাই খাওয়া-দাওয়া করে বাসায় ঘুমিয়ে পড়েছেন। আর আমি একমাত্র রাত জাগা পাখি। এখন কেক নিয়ে বসলাম। কেকটা একটু ডেকোরেশন করব। খু যদিও খুব বেশি চাহিদা ছিল না কেকটা নিয়ে। ভাবছিলাম যে নরমালি একটু আ ডেকোরেশন করে নেব। জাস্ট মেহমানরা যেহেতু জানে আমি কেক বানাতে পারি বা ওনারা আমার হাতের কেক এর আগেও খেয়ে খুব প্রশংসা করেছেন। তো এজন্যই আসলে কেকটা বানানো। তো এই কেকটা ছিল বাটারস্কচ কেক। আর এই বাটারস্কচ কেকের রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। কারণ
আমি মোটামুটি কম বেশি কেক বানিয়ে থাকি, কেকের কাজ করে থাকি, কেক সেলও করি। তো এজন্য দেখা যায় যে প্রত্যেকটা আইটেমের কেকই হচ্ছে আমার চ্যানেলে দেওয়া আছে। কারণ মাঝেমধ্যেই আমাকে কেক বানাতে হয়। তো এটা যেহেতু খুব তাড়াহুড়ার মধ্যে বানিয়েছিলাম, এজন্য ডিটেইলস আর পুরো রেসিপিটা শেয়ার করতে পারিনি। জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করা আরকি। আর এই তো এখানে আমি একদম নিচের পিসটা উপরে দিয়ে সুগার সিরাপ দিয়ে দিলাম। আর এখন হচ্ছে হুইপড ক্রিম দিয়ে কোনরকম ফিনিশিং করে নিব। আসলে খুব তাড়া থাকলে যা হয়, যেহেতু কালকে সকালবেলায় আমাকে আবার ভোরে উঠে কাজ শুরু করতে হবে, রান্নাবান্নার কাজগুলো। যে হ্যাঁ, রান্নাবান্নার কাজ তো পুরোটাই বাকি আছে। তো এই টেনশনটা আমার মাথায় কাজ করতেছিল যে আমি যদি কেকের কাজটা একটু তাড়াতাড়ি শেষ করতে পারি তাহলে আমি গিয়ে একটু রেস্ট নিতে পারবো। খুব বেশি ঘুমাতে না পারলেও একটু শুয়ে রেস্ট নিলে আমি সকালবেলা আবার কাজটা একটু এনার্জি নিয়ে শুরু করতে পারবো। তো আলহামদুলিল্লাহ আমি কেকের কাজটা খুব দ্রুতই শেষ করেছি এবং খুব সিম্পল নরমাল ডেকোরেশন দিয়েই কেকের কাজটা করেছি। ডেকোরেশন খুব সিম্পল হলেও কিন্তু খেতে আলহামদুলিল্লাহ কেকটা খুব মজার ছিল। ৬ টা ডিমের কেক সাধারণত ২.৫ পাউন্ড হয়। তবে এই কেকটা যেহেতু আমার খুব ভালো হয়েছিল, আপনারা দেখছিলেন কেকটা খুব সুন্দর ফুলেছিল এবং ক্রিম-ট্রিম দেওয়ার পরে এই কেকটা আমার প্রায় ৩ পাউন্ডের মতো হয়ে গিয়েছিল। যদিও আমি কেকটা মাপিনি, তবুও যেহেতু সবসময় কেক মা বানাই, তো সেখান থেকে একটা ধারণা হয়ে গিয়েছে। আর এই তো পরদিন শুক্রবার সকালবেলা, সকালবেলা বললে ভুল হবে, ভোরবেলা আরকি উঠে ১ম এই আমি যে কাজটা করেছি, আমার ড্রইং ডাইনিং রুমটা গুছিয়ে নিয়েছি। কারণ এখনো সবাই বেডে আছে। তো এজন্য ড্রইং ডাইনিং রুমটা গুছিয়ে আমি কিচেনে চলে এসেছি। কারণ একটা কাজ তো কমে গেল। বিশেষ করে ড্রইং ডাইনিং রুমের টেনশনটা। যাই হোক, আজকের নাস্তার ঝামেলাটা আমি অফ ক্যামেরায় সেরে নিয়েছি। কারণ হচ্ছে যে, আমার যেহেতু তাড়া ছিল তো আমি আগেই নাস্তা করে ফেলেছি। আর সবাই যেহেতু এখনো ঘুমাচ্ছে, তো যে যার মতো করে নাস্তা করে নেবে। আমি নাস্তা রেডি করে রেখে দিয়েছি। আর এরপর আমি হচ্ছে এই তো গরুর মাংসটা আরকি বসিয়েও দিয়েছি। আর ওই রাতেই যে আমি বাজারটা করে নিয়ে এসেছিলাম স্বপ্ন থেকে, আমি সম্পূর্ণ বাজারগুলো রাতেই গুছিয়ে নিয়েছি। তো এগুলো আমি রাতেই হচ্ছে একদম ধুয়ে ক্লিন করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর যেহেতু রাতেই ডিপ ফ্রিজে রেখেছি, সকাল হতে খুব একটা জমে শক্ত হয়ে যায়নি। তো সকালবেলা উঠে আমি যে কাজগুলো আরকি আগে করা উচিত, যেমন মাছগুলো আগেই ভেজে রাখছি। তারপরে একটা করে রান্না করব। আমি পাশের চুলায় গরুর মাংস বসিয়ে দিয়ে এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। তো ১ম এ রুই মাছ ভেজে নিয়েছি, আর তারপর হচ্ছে আমি চিংড়ি মাছও ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে চিকেন ভেজে নিচ্ছি। এবং আমার মেয়েদেরকে দিয়ে কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম আরকি। তো যেহেতু এই কাটাকুটা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা, ধোয়া-পালার কাজগুলো আমি রাতেই করে রেখেছি, এজন্য সকালবেলা আমার কাজটা অনেকটা ইজি হয়ে গেছে। আর আমাদের এখানে যেহেতু গ্যাসের সমস্যা, তাই আমি চেয়েছিলাম আরকি গ্যাসের সমস্যাটা যাতে আমি না পড়ি। আর মেহমান যেহেতু একবারেই নতুন, আসলে বাসায় যখন নতুন কোনো গেস্ট আসে, তখন গেস্টদেরকে বসিয়ে রেখে কোনো কাজ করতে ভালো লাগে না। তাই গেস্ট আসার আগে আমি সব কাজগুলো শেষ করতে চেয়েছিলাম আরকি। আর এরই ফাঁকে আমি আমার বড় মেয়েকে দিয়ে আমার রান্না করার যে হাঁড়ি-পাতিল বা মানে সার্ভ করার জন্য যে ডিশগুলো লাগবে, তো এগুলো আমি হচ্ছে কেবিনেট থেকে নামিয়ে আমার বড় মেয়েকে দিয়ে ধুয়ে আমার কিচেনের এক কোণায় পানি ঝরাতে দিয়েছি। যেহেতু আমার কিচেনটা অনেক বড়, তো আমি এই কাজগুলো আগেই করে ফেলেছি। যাতে পরবর্তীতে গেস্ট আসলে গেস্টের সামনে টানা-হেঁচড়া, দৌড়াদৌড়ি একদমই আমার করতে ভালো লাগে না। আমার কাছে মনে হয় কাজগুলো যদি আগে করে রেডি করে রাখি, আর গেস্ট আসলে গেস্টদের সঙ্গে মনে হয় যেন আমি নিজেও একজন গেস্ট, বসে গল্প করা, আড্ডা মারা, আনন্দ উৎসব করা, এটাই আমার কাছে ভালো লাগে। মানে গেস্টদেরকে বসিয়ে রেখে নিজে কাজ করা, এগুলো একদমই আমার কাছে ভালো লাগে না। যেহেতু গেস্ট একদম নতুন, এমন না যে ওনারা আমার বাসায় ২-১ দিন থাকবে, এরকম না। উনারা আসছেন ২-৪ ঘন্টা থাকবেন, আমাদের সঙ্গে কথাবার্তা বলবেন। এরপর আবার চলে যাবেন খাওয়া-দাওয়া করে। তো এজন্য আমার কাছে মনে হয়েছে যে সবকিছু আগে থেকেই গুছিয়ে রেডি করে রাখলে ওনাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দেওয়া যাবে আরকি। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে আমার কিন্তু চিকেন রোস্টও হয়ে গেছে। আর এখানে আমি রুই মাছটা ভুনা করে নিচ্ছি। এটা আসলে রুই মাছের কালিয়া রান্না করছিলাম। আর এটা খেতেও অসম্ভব মজার হয়েছিল। পাশের চুলায় আমি সবজি রান্না করব, তাই চিকেনগুলো ১ম এ একটু ভেজে নিচ্ছি হালকা করে। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে আমি রান্নার প্রায় শেষের দিকে। যদিও আমার খুব ইচ্ছে ছিল সব রান্না করে একসাথে আপনাদের সঙ্গে একই সাথে টেবিলে শেয়ার করব। তো আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স, তারা জানেন আমি মোটামুটি
কম বেশি যাই রান্না করি তবে সাজিয়ে গুছিয়ে টেবিলে পরিবেশন করাটা আমার খুব ভালো লাগে। আমার খুব পছন্দ এটা আরকি। আমি সবসময় চেষ্টা করি যাই রান্না করি এটা টেবিলে একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করার জন্য। তো যেহেতু একদম নতুন গেস্ট ছিল তো ওনাদের সামনে আর আরকি টেবিলে আমার ভিডিওটা করা সম্ভব হয়নি। তারপরেও ভেবেছিলাম যে আমি কাউন্টার টপের উপরে সবগুলো হাঁড়ি পাশাপাশি রেখে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো এটা আসলে পরে যেটা হয়েছে অলসতার জন্য আমার রান্নাবান্না শেষ করে আমি যখন মানে শাওয়ারে গিয়েছিলাম। ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আসার পরে এই তো মেহমান আসবে যখন শুনতেছি যে মেহমান চলে এসেছে তো ওনাদের জন্য আবার কিছু সমোসা ভাজতে এলাম। আর কাবাবগুলো আমি আগে ভাজিনি, এখন ভাজবো। তো ভাবলাম একদম শেষের দিকে আমি আরকি এই ভিডিওটুকু করব। তো যাই হোক সারাদিনে অনেক রান্নাবান্না করে ওনাদের নাস্তার আইটেমটা আরকি আমি ওনারা আসার আগেই শরবত বানিয়ে টেবিলে দিয়ে আমার বড় মেয়েকে বলেছিলাম একটু ভিডিও করার জন্য। তো আমার মেয়ে হচ্ছে নাস্তার কিছু আইটেম আপনাদের সঙ্গে একটু ভিডিও করেছে। কিন্তু রান্নাবান্নার এটুকু আর পরবর্তীতে টেবিলে দেওয়ার পর আর ভিডিও করতে পারিনি। আসলে ততক্ষণে গেস্ট চলে এসেছেন। গেস্টদের সামনে ভিডিও করাটা কেমন একটু আনইজি লাগে। আসলে সবাই সবকিছু হয়তো সুন্দরভাবে দেখবে না। এইখান থেকে আর আ ভিডিও করা হয়নি। বলতে পারেন এখন আমি আমার পুরনো সে অভ্যাসেই ফিরে যাচ্ছি। আপনাদের প্রতি রিকোয়েস্ট আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আর এই ভিডিওটা যদি Facebook থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটি কোনো একটু যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমার সমোসা ভাজা হয়ে গেছে। এবার আমি কাবাবগুলো ভেজে নেব। আর কাবাবটা হচ্ছে আমি পোলাওর সাথে দেব। তো আজকের মেনুতে আমার যা ছিল, কাবাব ছিল আর চিকেন রোস্ট ছিল, গরুর মাংস ছিল, রুই মাছের কালিয়া ছিল, সরষে ইলিশ ছিল আর হচ্ছে চিংড়ি মাছ একটু মাখো করে ভুনা করেছিলাম। আর সবজি করেছিলাম। আর এই তো নাস্তা রেডি করে নিয়েছি আমি। কারণ ওনারা চলে এসেছে প্রায়। আর ভিডিওর এই অংশটুকু হচ্ছে পরদিনের গেস্ট যাওয়ার পরে সবকিছু ক্লিন করে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।